আমার প্রিয় একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো এবং তোমরা যারা 2023 সালে যারা একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে এসেছি। আর আজকে যেই সাজেশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো দেখো ভূগোল। আর পরপর কিন্তু তোমাদের সংস্কৃত রয়েছে, বাংলা রয়েছে, দেখো পল সায়েন্স রয়েছে, হিস্ট্রি রয়েছে, এডুকেশন রয়েছে, ফিলোসফি রয়েছে। যে সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই তোমাদের একাদশ শ্রেণীতে সমস্ত সাবজেক্টগুলো আমি এক এক করে পার্ট বাই পার্ট তোমাদের ফুললি অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের আমি তোমাদের সাজেশন আমি তোমাদের প্রোভাইড করব। যদিও তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, তো আজকে আমি তোমাদের জন্য দেখো নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি সাজেশন। সেটি হলো দেখো তোমাদের একাদশ শ্রেণীতে, এই একাদশ শ্রেণীতে তোমাদের একদম ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো চলো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যেই সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আর অবশ্যই তোমরা দেখো এখানে আজকে যেই সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি অবশ্যই একদম তোমাদের 100% এই সমস্ত কোশ্চেনগুলো পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর দেখো এটি কিন্তু 11 ক্লাস জিওগ্রাফির সাজেশান, আর এটি দেখো তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশান। তো এই 11 ক্লাসে তোমাদের একদম লাস্ট মিনিট সাজেশন আমি যেটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এবং এটি কিন্তু সাজেশনটি সম্পূর্ণ তোমাদের সামনে প্রোভাইড করছি বিশেষ করে একজন অধ্যাপক এবং গুরুত্বপূর্ণ যেটি শিক্ষক রয়েছেন গৌতম কুমার মণ্ডল। এই গৌতম কুমার মণ্ডলের যেই সাজেশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এই কোশ্চেনগুলো পড়লে আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে বা হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর দেখো প্রথমেই রয়েছে তোমাদের প্রাকৃতিক ভূগোল, প্রথমেই রয়েছে শাস্ত্ররূপে ভূগোল। দেখো এই শাস্ত্ররূপে ভূগোলের মধ্যে ফার্স্ট রয়েছে দেখো ভূগোলের সংজ্ঞা দাও। দেখো ভূগোলের সংজ্ঞা দাও। তারপরে রয়েছে তোমাদের দেখো ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কী, আর প্রাকৃতিক ভূগোলের শাখাগুলি সংক্ষিপ্ত বর্ণনা করো। এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর দেখো আঞ্চলিক ভূগোল কাকে বলে, আর ভূগোলকে কেন সংশ্লেষমূলক দেখো বিজ্ঞান বলা হয়। কিন্তু এই কোশ্চেনটি তোমাদের যেটি রয়েছে এই কোশ্চেন পড়লে কিন্তু তোমরা কিন্তু এই প্রথম অধ্যায় থেকে পেয়ে যাবে, আর কোনো কোশ্চেন কিন্তু তোমাদের পড়ার দরকার হবে না। তো আমি বললাম এই প্রথম কোশ্চেনটি অবশ্যই পড়ে যাবে। এরপরে রয়েছে দেখো প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। দেখো প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহের মধ্যে রয়েছে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে জিন্স ও জেফ্রির মতামত, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জিন্স ও জেফ্রির কিন্তু জুয়ারি মতামত, গতবার কিন্তু চেম্বারলিনের গ্রহাণু মতামত দিয়েছে, এবার কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু জিন্স ও জেফ্রির এই মতবাদটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো অ্যাস্তনোস্ফিয়ার কাকে বলে, তারপরে রয়েছে প্রতিবিধান তল কাকে বলে, এরির প্রবর্তিত সমষ্টিতে মতবাদটি তোমরা আলোচনা তোমাদের করতে হবে। আর সঙ্গে রয়েছে তোমাদের জি সকফিট কাকে বলে, আর ওয়েগনারের মহিসঞ্চরণ মতবাদের তথ্যের সাপেক্ষে তিনটি প্রমাণ দাও মানে তিনটি যুক্তি তোমাদের দেখাতে হবে। ওকে, এরপরে রয়েছে তোমরা ফলো করো 3 নম্বরে কি রয়েছে। দেখো 3 নম্বরে রয়েছে তোমাদের 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে রয়েছে দেখো মহীখাত, শিবনরেখা, তারপরে রয়েছে অধপাত আর বেনিয়ব মণ্ডল। দেখো বেনিয়ব মণ্ডল এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে রয়েছে দেখো মহীখাতটা তোমরা দেখে যেতে পারো, কিন্তু এর মধ্যে বেনিয়ব মণ্ডল বা বেনিয়ব জোনটি খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন দেখো লাস্ট কোশ্চেন, পাঁচ সীমান্ত কাকে বলে, আর গতিশীলতার ভিত্তিতে পাঁচ সীমান্তের শ্রেণীবিভাগ করো। আর তোমরা জানো প্রতিসারী পাঁচ সীমান্ত রয়েছে, অভিসারী পাঁচ সীমান্ত রয়েছে, নিরপেক্ষ পাঁচ সীমান্ত রয়েছে এগুলো। আর দেখো প্রতিসারী পাঁচ সীমানা গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো, অথবা দেখো দিতে পারে তোমার অভিসারী পাঁচ সীমানায় কেন ভূমিকম্প হয়, এই কোশ্চেনে তোমরা দেখে যেতে পারো। পরে কোশ্চেন রয়েছে দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপগুলো কী কী দেখে নাও। দেখো ভূবিপর্যয় কাকে বলে। এরপরে রয়েছে দেখো এটি কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায়, ঠিক আছে, মাথায় রাখবে এটি কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায়। তো এখানে রয়েছে ভূবিপর্যয় কাকে বলে, তো এটা তোমাদের পড়ার দরকার নেই। এরপরে রয়েছে দেখো অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, এটি তোমরা অবশ্যই তোমরা দেখে যাবে। এরপরে রয়েছে দেখো ভূগাঠনিক আলোড়ন কাকে বলে, এই কোশ্চেনে তোমাদের পড়ার কোনো দরকার নেই। এরপর দেখো মহীভবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য কী, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে দেখো ন্যাপ কাকে বলে, আর সঙ্গে আরেকটি পড়ে যাবে রিকাম্বেন্ট ভাঁজ কাকে বলে। ওকে, তারপরে তোমরা ফলো করো, এখানে রয়েছে তোমাদের বৈপরীত্য ভূমিরূপ বলতে কী বোঝো, তারপরে প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য কী আলোচনা করো, এটি খুবই গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেন রয়েছে
সিক্লেন্সাইড কাকে বলে এটি তোমাদের পড়ার দরকার নেই। এরপরে পড়বে দেখো স্বাভাবিক চ্যুতি ও বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো স্বাভাবিক চ্যুতি কথার মানে কিন্তু অনুলোম চ্যুতি, আর বিপরীত চ্যুতি কথার মানে কিন্তু মানে বিলোম চ্যুতি। তো এই দুটি চ্যুতির মধ্যে তোমরা কিন্তু পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই এটি কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। আর চ্যুতি ভৃগু আর চ্যুতিরেখা ভৃগু কাকে বলে, অথবা চ্যুতি ভৃগু আর চ্যুতিরেখা ভৃগু তট কাকে বলে, বা অথবা এদের মধ্যে একটু পার্থক্য তোমরা দেখে যেও। পরে কোশ্চেন রয়েছে দেখো পাইরোক্লাস্ট কি, অবশ্যই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আর অগ্নি উৎপাতের সময়, দেখো সময়, ব্যবধান কিংবা নিয়মানুবর্তিতা অনুসারে বা পৌনিপৌনিকতা অনুসারে তোমার আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করতে হবে। পরে কোশ্চেন রয়েছে ক্যালডেরা কাকে বলে। পরে কোশ্চেন একই সঙ্গে রয়েছে দেখো উদ্বেদী অগ্নি উৎপাতের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের কিন্তু এবার মাথায় রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে চলছে এবার। এরপরে রয়েছে তোমাদের দেখো সিল ও ডাইকের মধ্যে পার্থক্য কি। দেখো সিল বানানটা একটু ভুল আছে, দন্তীয় স হবে সিল। সিল ও ডাইকের মধ্যে পার্থক্য অবশ্যই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরে কোশ্চেন রয়েছে দেখো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে, দেখো দেখে নাও। আর ভূমিকম্পের দেহ তরঙ্গ পৃষ্ঠ তরঙ্গের মধ্যে পার্থক্য কি। আর রয়েছে দেখো এটি অবশ্যই তোমাদের পড়তে হবে। আর দেহ তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। এরপরে আছে হিমালয় পার্বত্যাঞ্চল বা প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ কি। আর এখানে কিন্তু আরেকটা কোশ্চেন পড়তে পারো তোমরা, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে, তোমাদের থাকতে পারে 2 মার্কস। পরে কোশ্চেন দেখো রয়েছে মহীসোপানের গুরুত্ব উল্লেখ করো, অথবা বলতে পারে কোশ্চেনটিতে মহীসোপান অঞ্চল অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কেন আলোচনা করো, অথবা বলতে পারে মহীসোপান অঞ্চল খনিজ ভাণ্ডারের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করো। এরপরে রয়েছে দেখো একই সঙ্গে রয়েছে তোমাদের মহিকা সৃষ্টির কারণ লেখো, এটি পড়ার দরকার নেই। মধ্য আটলান্টিক শৈলশিরা সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অথবা বলতে পারে মধ্য আটলান্টিক শৈলশিরার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। যদি তোমরা মধ্য আটলান্টিক শৈলশিরা সম্পর্কে তোমরা জানো, অবশ্যই তোমরা বৈশিষ্ট্য লিখতে পারবে। পরে কোশ্চেন রয়েছে নেরিটিক এবং পিলেজিক সঞ্চয় কাকে বলে। এরপরে রয়েছে দেখো অবস্থানের ভিত্তিতে সামুদ্রিক অবক্ষেপণে শ্রেণীবিভাগ করো, এটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো সিন্ধু কর্থ বা সিন্ধু মল কাকে বলে, আর এর শ্রেণীবিভাগ করতে পারো, কিন্তু সিন্ধু কর্থ এটি তোমরা দেখে যেও। শ্রেণীবিভাগ অবশ্যই তোমাদের দরকার নেই, কিন্তু সিন্ধু কর্থ কাকে বলে অবশ্যই দেখে যাবে। পরে কোশ্চেন রয়েছে দেখো সমল অবনতা রেখা কাকে বলে। দেখো সমল অবনতা রেখা ফলো করো, আমি বলে দিচ্ছি সমল অবনতা রেখা কাকে বলে। এই দেখো আইসোহ্যালাইন মানে সমুদ্রে যে সমস্ত অঞ্চলে লবণের পরিমাণ সমান বা একই, সেই সমল অবনতাযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যখন কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হবে তখন তাকে আইসোহ্যালাইন বা সমল অবনতা রেখা বলে। এরপরে রয়েছে দেখো সমুদ্রের জলের লবণতা ও উষ্ণতার তারতম্যের 3টি কারণ উল্লেখ করো, অবশ্যই ভাইটাল কোয়েশ্চেন, এগুলো কিন্তু খুবই ভাইটাল কোয়েশ্চেন। আর তোমরা যদি এই ধরনের কোশ্চেন অবশ্যই জানো তাহলে তোমরা অবশ্যই লিখতে পারবে যে ভূমধ্যসাগরীয় বা লোহিত সাগরের তুলনায় ভারত মহাসাগরের জলের উষ্ণতা কম কেন, কিংবা বলতে পারে ভূমধ্যসাগরের জলের তুলনায় লোহিত সাগরের জলের লবণতা বেশি কেন। এরকম কোশ্চেন তোমাদের দিতে পারে। এই কোশ্চেন যদি তোমরা পারো অবশ্যই তোমরা কিন্তু লবণতার তারতম্যের কারণ এবং উষ্ণতার তারতম্যের কারণ পারলে যে কোনো কোশ্চেন লিখে দিয়ে আসতে পারবে। মরুসাগরকে মৃতের সাগর বলা হয় কেন, খুব ভাইটাল কোশ্চেন। দেখো আমি বলে দিচ্ছি, তোমাদের শুনে নিও। দেখো মরু অঞ্চলে জর্ডনের একটি মরুসাগর রয়েছে, ওই মরুসাগরের জলে লবণের পরিমাণ এতটাই বেশি যে সেই জলে কোনো রকম উদ্ভিদ, তারপরে কীটপতঙ্গ, পোকামাকড় কোনোটাই জন্মাতে পারে না। ইভেন ওখানে কিন্তু কোনো রকম খাদ্য শৃঙ্খল গড়ে উঠতে পারেনি, তাই মরুসাগরকে মৃতের সাগর বলে। আর তোমরা যদি কেউ সাঁতার না জানো ওই জলে কিন্তু ভেসে থাকতে পারবে। এরপরে রয়েছে দেখো আমি আলোচনা করছি না, আলোচনা করতে গেলে একটি ভিডিও কিন্তু 3-4 ঘন্টা শেষ হবে না। দেখো শৈবাল সাগর কাকে বলে। দেখো শৈবাল সাগর তোমরা জানো সমুদ্র স্রোত সৃষ্টির 4টি কারণ লেখো। আর প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে ও ভারত মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতের তোমাদের নাম লিখতে হবে। মেনলি কিন্তু তোমাদের দেখো আমি বলবো আটলান্টিক মহাসাগরের স্রোত খুবই গুরুত্বপূর্ণ, আর অবশ্যই তোমরা ভারত মহাসাগর দেখে যাবে। এই দুটি মহাসাগর তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে, একটু ফলো করবে, হ্যাঁ এখানে রয়েছে দেখো জীবমণ্ডল। দেখো এই জীবমণ্ডলের মধ্যে তোমাদের রয়েছে, বায়োস্ফিয়ারের মধ্যে রয়েছে। দেখো জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের
বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। আর দেখো এখানে রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী কেন, আর আর রয়েছে দেখো, আর সঙ্গে তোমরা আর একটু দেখে যাবে। দেখো এখানে রয়েছে জীবমণ্ডলের, দেখো জীবমণ্ডলের বাস্তুতন্ত্রের গুরুত্ব আলোচনা করো, এটি তোমরা দেখতে পারো। কিন্তু তোমার জীববৈচিত্র্য কাকে বলে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একমুখী কেন। আর দেখো এরপরে রয়েছে বায়ন কাকে বলে, লিন্ডেম্যানের 10% সূত্র কি, 10% ল কি, 10%, দেখো 10% ল কি, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। দেখো বাস্তুতন্ত্রের যে বিভিন্ন শক্তি প্রবাহের বিভিন্ন পর্যায়গুলো আছে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে। সেখানে রয়েছে কিন্তু শক্তির অর্জন, শক্তির স্থানান্তর, শক্তির ব্যবহার, এগুলো রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন কিন্তু তোমাদের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো বাস্তুতন্ত্র কাকে বলে দেখে যেও। আর খাদ্য শৃঙ্খলের শ্রেণীবিভাগ করো, এটি দরকার নেই কিন্তু তোমরা একবার দেখে যেতে পারো, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের, দেখো এখানে রয়েছে অর্থনীতি ভূগোলের মধ্যে রয়েছে সম্পদ। দেখো সম্পদের মধ্যে তোমাদের ফলো করবে। দেখো সম্পদের কার্যকারিতা তথ্যের সংজ্ঞা দাও বা কাকে বলে। সম্পদ সৃষ্টিতে দ্বৈত ভূমিকা আলোচনা করো। সম্পদ সৃষ্টিতে সাংস্কৃতিক ভূমিকা আলোচনা, মানে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। এরপরে দেখো সম্পদ হলো প্রকৃতি কম হবে কিন্তু একটা মানুষ আর সংস্কৃতির ফল। তো এটি তোমাদের ব্যাখ্যা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো অদ্বিতীয় সম্পদ কাকে বলে, আর বস্তুগত অবস্তুগত সম্পদ কাকে বলে, পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদ বা গচ্ছিত সম্পদের মধ্যে পার্থক্য কি, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে চলেছে তোমাদের এগুলো কিন্তু, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে চলছে এগুলো। এরপরে রয়েছে দেখো অরণ্যের মধ্যে বা ফরেস্টের মধ্যে তোমাদের কি রয়েছে। দেখো অরণ্য বা ফরেস্টের মধ্যে তোমাদের রয়েছে ফার্স্ট সেলভা কাকে বলে, বৃহৎ পত্রযুক্ত উদ্ভিদকে সেলভা বলে। সামাজিক বনসৃজন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এর উদ্দেশ্যগুলো তোমাদের লিখতে হবে। তৈকা কাকে বলে, সরলবর্গীয় অরণ্য কাষ্ঠশিল্পের বিকাশ লাভের কারণ কি, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। গতবার কিন্তু তোমাদের যেটি রয়েছে, গতবার কিন্তু তোমাদের দিয়েছে নিরক্ষীয় অঞ্চলে যে কাষ্ঠশিল্প বিকাশ লাভ করতে পারেনি কেন সেটি দিয়েছে, এবার কিন্তু তোমাদের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। আর পরের কোশ্চেন দেখো অরণ্য বিনাশের কারণগুলো ব্যাখ্যা করো। বনভূমির সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করতে হবে বা বনভূমির সংরক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করতে হবে। পরে কোশ্চেন রয়েছে দেখো মৎস্য সম্পদ। দেখো ক্রান্তীয় অঞ্চলে মৎস্য চারণ ক্ষেত্র উন্নতি লাভ করেনি কেন, অর্থাৎ দেখো ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত দেশগুলো রয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সেই সমস্ত দেশগুলো কিন্তু মৎস্যচারণ ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারেনি। পরের কোশ্চেন দেখো রয়েছে অভ্যন্তরীণ এবং সামুদ্রিক মৎস্যচারণ ক্ষেত্রের মধ্যে পার্থক্য কি। এরপরে দেখো ভারতের উপকূলে মৎস্যক্ষেত্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের মৎস্য চাষের কিন্তু প্রধান সমস্যাগুলো কি কি। আর অ্যানাড্রোমাস এবং ক্যাটাড্রোমাস মৎস্য কাকে বলে, খুবই ভাইটাল কোয়েশ্চেন, তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন দেবে। আর এরপরে রয়েছে তোমাদের দেখো পরে কোশ্চেন, জাপানে কিন্তু মৎস্য চাষের অনুন্নতি লাভের কারণ কি, তোমরা কিন্তু অনুন্নতি লাভের কারণ পড়বে। কারণ দেখো জাপান কিন্তু একসময় প্রচুর পরিমাণে মৎস্য শিকার করতো, কিন্তু বর্তমানে কিন্তু জাপান মৎস্য শিকারে কিন্তু অনেক পিছিয়ে পড়েছে, তার বিভিন্ন কারণ রয়েছে। নরওয়েকে মৎস্যজীবী দেশ বলা হয় কেন, একবার দেখে যেও। এরপরে রয়েছে দেখো ভূমির ব্যবহার, ল্যান্ড ইউজ। দেখো ভূমির ব্যবহারের মধ্যে তোমরা অবশ্যই এখান থেকে একটি কোশ্চেন পড়বে, ব্রাজিলের ভূমির ব্যবহার আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমির ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। পরের অধ্যায় দেখো রয়েছে জলসম্পদ। দেখো জলসম্পদের মধ্যে অবশ্যই তোমরা দেখে নাও অতিরিক্ত সেচের কুফলগুলি আলোচনা করো। দেখো কুফলগুলি মানেই হলো অসুবিধা, যা দেখো এই কোশ্চেনটা এইভাবে দিতে পারে, অতিরিক্ত জলসেচের ফলে সমস্যাগুলো কী হতে পারে আলোচনা করো। অতিরিক্ত জলসেচের ফলে কুফলগুলি কী হতে পারে আলোচনা করো। কুফল, সমস্যা, এগুলো কিন্তু একই কোয়েশ্চেন। এরপরে দেখো ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাগুলো আলোচনা করো। দেখো আমাদের ভারতবর্ষ এত বড় ভারতবর্ষ, সেখানে কৃষি ক্ষেত্রে কিন্তু জলসেচের অবশ্যই প্রয়োজন রয়েছে। তোমরা জানো মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা, বিভিন্ন মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা, বিভিন্ন বাষ্পীভবনের ব্যাপার আসবে, বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসলের চাষ আসবে, বিভিন্ন কারণ রয়েছে। আর এরপরে আরও অসংখ্য কারণ পেয়ে যাবে, বলতে গেলে দেখো বাদ বাকি তো এরকম একটা ব্যাপার। এরপরে রয়েছে দেখো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। মিশরের জলসেচ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এই কোশ্চেনে একবার অন্তত দেখে যাবে, ঠিক আছে। কিন্তু বৃষ্টির জল সংরক্ষণের
পদ্ধতিগুলো আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে জলবিভাজিকা কাকে বলে, এটি গুরুত্ব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জলবিভাজিকা ব্যবস্থাপনার পদ্ধতিগুলো আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো খনিজ সম্পদ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো এই সাজেশনটি সম্পূর্ণ কিন্তু একজন শিক্ষক এবং দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতেই এই সাজেশনটি করা হয়েছে। আর তোমরা আশা করি এই সাজেশন থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর দেখো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই স্যারের এই চ্যানেলটি তোমরা জিও ফিউচার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা স্যারকে ফোন করে স্যারের কাছ থেকে তোমরা জানতে পারো তোমাদের কোনো প্রবলেম হলে। স্যারের নাম গৌতম মণ্ডল, ঠিক আছে। এরপরে দেখো রয়েছে লাস্ট অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ। দেখো খনিজ ও শক্তি সম্পদ থেকে তোমাদের রয়েছে দেখো লোহা কণিকের শ্রেণীবিভাগগুলো তোমরা দেখে যাবে। এরপরে আছে দেখো এখান থেকে তোমরা এটা না পড়লেও তোমাদের চলবে, এগুলো তোমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে। শুধু লোহা কণিকের শ্রেণীবিভাগ পড়লে। আর কয়লার আরেকটা বলছি, কয়লার লোহা কণিক এবং কয়লার কিন্তু আকরিকের শ্রেণীবিভাগগুলো তোমরা পড়লে কী হবে ব্যাপারটা বলো তো, তাহলে তোমরা কিন্তু যে কোনো কোশ্চেন আসতে লিখতে পারবে। যেমন ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট এরকম আছে, ঠিক আছে। তারপরে রয়েছে তোমাদের অ্যান্থ্রাসাইট কয়লার দিক দিয়ে বলছি অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা। তো আকরিকের দিক দিয়ে যদি বলো তাহলে ম্যাগনেটাইট এটি সব থেকে উৎকৃষ্ট আকরিক। তো তোমরা এই আকরিকের শ্রেণীবিভাগ পড়লে তোমরা কিন্তু যে কোনো কোশ্চেন আসলে লিখতে পারবে। এরপরে দেখো তামা এবং অব্রের ব্যবহারগুলো আলোচনা করো। তোমরা কিন্তু তামা অব্রের ব্যবহার একবার দেখতে পারো, ব্যবহারটা কিন্তু একবার দেখেছিও। এরপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। এবার এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। এরপর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে যেটি বললাম লোহা কণিক ও কয়লার বন্টন সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে পঞ্চরথ, সুপিরিয়র, ইরি, মিচিগান, অন্টারিওর যে 5টি হ্রদ রয়েছে বা লেক রয়েছে, সেই 5টি হ্রদ তোমরা যা বলো হ্রদ কিংবা হ্রদ যাই বলো না কেন, সেই লেকগুলোতে কিন্তু লোহা কণিক এবং কয়লার বন্টন তোমাদের আলোচনা করতে হবে। খুব সংক্ষিপ্তভাবে তোমাদের আলোচনা করতে হবে, অনেক ডিটেলস আছে। এরপরে রয়েছে দেখো এটি কিন্তু 5 নম্বরে থাকবে, এটি মাথায় রাখবে। এরপরে দেখো চিরাচরিত এবং অচিরাচরিত শক্তির উৎসগুলো কী কী, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখো এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের উন্নতি লাভের কারণ কি। তোমরা জানো দক্ষিণ ভারত বলতে আমরা বুঝি কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, এরপরে রয়েছে তোমার কেরালা, এগুলো এই সমস্ত রাজ্যগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন খুবই মানে উন্নতি লাভ করেছে। তার পেছনে অসংখ্য কারণ আছে। এরপরে দেখো জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা এবং অসুবিধাগুলো তোমাদের লিখতে হবে। কিন্তু আমি বললাম এই চ্যাপ্টার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লোহা কণিক যেটি বললাম মার্কিন যুক্তরাষ্ট্রে এটি বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে রয়েছে চিরাচরিত এবং অচিরাচরিত শক্তির উৎসগুলো কী কী, আর দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের উন্নতি লাভের কারণ কি। আর তোমরা আকরিকের বিভিন্ন শ্রেণীবিভাগগুলো অবশ্যই দেখে যাবে। আর তার মধ্যে কিন্তু দেখো যে শ্রেণীবিভাগগুলো বললাম তার মধ্যে আকরিক, লোহা আর কয়লারটা দেখে যাবে, তাহলে তোমরা লিখতে পারবে। আর দেখো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের একাদশ শ্রেণীর ক্ষেত্রে, আর সেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। আর তোমাদের যদি অবশ্যই কিছু জানার থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর আরেকটা কথা বলছি, তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছো তোমাদের তো অন্য সাবজেক্টের সাজেশন আমি তো প্রোভাইড করবই, বেশি দিন পরীক্ষা নেই, আমি অবশ্যই দ্রুত বেগে তোমাদের মানে সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর তোমরা যদি কেউ মনে করো যে হোয়াটসঅ্যাপে যুক্ত হবে, তাহলে তোমরা দেখে নাও 7890404016 লাস্টে 16। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো। আর যদি আমি হোয়াটসঅ্যাপে তোমাদের যুক্ত নাও করতে পারি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে যাবে, ডেসক্রিপশন লিঙ্কে গেলে তোমরা কিন্তু সরাসরি ওখান থেকে কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো, যদি সম্ভব হয় চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর যদি তোমাদের ভালো না লাগে অবশ্যই আমি তোমাদের জোর করবো না। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ তোমাদের।